বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্টোরিজ অফ ইসলাম বাংলায় আপনাকে জানাচ্ছি স্বাগতম। স্টোরিজ অফ ইসলাম বাংলায় আপনারা শুনছেন আমাদের বিশেষ নিবেদন সুলতান মুহাম্মদ আল ফাতির কনস্টান্টিনোপল বিজয় অভিযান। আজ শুনবেন এর তৃতীয় পর্ব। চলুন শুরু করা যাক। পানির জাহাজ পাহাড় দিল পারি। গোল্ডেন হর্নে নৌশক্তির প্রবেশ খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছিল। ভৌগোলিক দিক দিয়ে কনস্টান্টিনোপল ছিল এতটা সুরক্ষিত, স্থল ও জলপথের যৌথ আক্রমণ ছাড়া এই শহর অধিকার করা অসম্ভব ছিল। আর জলপথের সবচেয়ে দুর্বল পয়েন্ট গোল্ডেন হর্ন এলাকা, অথচ এ দিকটায় তুর্কিদের উপস্থিতি ছিল না। তাছাড়া গ্যালাটার জেনোয়ানদের উপর নজর রাখা এবং রোমেলি হিসারের সাথে যোগাযোগের সহজ পথ সৃষ্টির জন্য গোল্ডেন হর্নের উপর নিয়ন্ত্রণ অপরিহার্য ছিল। ইতোপূর্বে তুর্কি নৌবাহিনী বহুবার চেষ্টা করেও বন্দরের প্রবেশ মুখে স্থাপিত প্রকাণ্ড শিকল ছিন্ন করতে পারেনি। এই শিকলের একদিক ছিল জেনোয়ান শহর গ্যালাটায়। তারা মনে মনে স্বধর্মী কনস্টান্টিনোপলের জয় কামনা করত, কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় প্রকাশ্যে তুর্কিদের বিরোধিতা করতে চাইত না। তাই তাদের শত্রুর কাতারে রাখতে হয়। সুলতান এমন একটি উপায় বের করার চিন্তায় ব্যাপৃত ছিলেন যাতে জলপথ এড়িয়ে গোল্ডেন হর্নে নৌযান নামানো যায়। তাহলে স্থল ও জলপথের যৌথ আক্রমণে কনস্টান্টিনোপলের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা সহজ হবে। অভিনব একটি ভাবনা সুলতানের মনে বিদ্যুতের ন্যায় খেলে যায়, আর তা হলো বাশাকতাসের অ্যাঙ্করন হতে জলপথ এড়িয়ে দূরবর্তী স্থলপথ দিয়ে গোল্ডেন হর্নে নৌযান স্থানান্তর। দুই বন্দরের মাঝে স্থল দূরত্ব ছিল ৩ মাইল, আর রাস্তাও মসৃণ ছিল না, বরং ছোটখাটো টিলা দ্বারা পূর্ণ ছিল। কয়েক ঘন্টা চিন্তা ভাবনা করার পর সুলতান স্থির সিদ্ধান্ত নেন। তারপর তিনি সামরিক উপদেষ্টাদের ডাকলেন। সবাই তার চিন্তার অভিনবত্বের প্রশংসা করে অনতিবিলম্বে সুলতানের সিদ্ধান্ত বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়। কর্মীরা রাত দিন পরিশ্রম করে রাস্তা সমান করে, তারপর গাছের তক্তা ফেলে তার উপর তৈল ও ঘি মর্দন করে পিচ্ছিল্য করা হয়। টিলাগুলোর উপর দিয়ে নৌকা পারাপারের কিছুটা দুশ্চিন্তা ছিল, কিন্তু তুর্কি নৌযানের আকার ও ওজন কম হওয়ায় সেটাও সমস্যা হিসেবে দেখা হয়নি বা দেখা দেয়নি। কনস্টান্টিনোপলবাসীরা কিছু বুঝে ওঠার আগেই তুর্কিরা বসফরাস থেকে ৭০টি নৌযান বা বিরেম গোল্ডেন হর্নে নিয়ে যায়। তারিখটা ছিল ২২শে এপ্রিল ১৪৫৩। এই কাজ সহজ করার জন্য তুর্কি নৌযান থেকে ২১ এপ্রিল সারাদিন গোল্ডেন হর্নে গোলা নিক্ষেপ করা হয়। ফলে একটি শত্রু জাহাজ ডুবে যায়, বাকিগুলো গ্যালাটা প্রাচীরের দিকে ঘেঁষে যায়। তুর্কিরা শিকল ছিন্নের চেষ্টাও করে, কিন্তু বরাবরের মতো এবারও ব্যর্থ হয়। তবে নগর প্রাচীরের উপর গোলার আক্রমণ অব্যাহত ছিল, যাতে নাগরিকদের মনে ভীতির সঞ্চার হয়। কনস্টান্টিনোপলের পতনের প্রত্যক্ষদর্শী খ্রিস্টান ধর্মযাজক লিওনার্ডের মতে ভেনিসিয়ানরা লেক গার্ডায় যে কৌশল অবলম্বন করেছিল তার দৃষ্টান্ত অনুসরণ করে তুর্কিরা এমন উদ্ভাবনী পদ্ধতি প্রয়োগ করতে পেরেছিল। আর্চবিশপের অনুমান সত্য হলেও স্থলপথে জলযান স্থানান্তরের এ পরিকল্পনা সেই যুগের বিবেচনায় অত্যন্ত প্রাক্সর একটি চিন্তা বলে গণ্য করা হয়। এটির বাস্তবায়নের দ্রুততা এবং সূক্ষ্মতাও ছিল অভাবনীয়। স্থলপথে জলযান স্থানান্তরের চেয়েও বেশি বিস্ময়ের বিষয় ছিল এতগুলো রণতরী রাস্তা ও পাহাড় পাড়ি দিয়ে গোল্ডেন হর্নে নিয়ে যাওয়া হলো, অথচ বাইজেন্টিয়ান ও জেনোয়ানরা কিছুই ঘুণাক্ষরে আঁচ করতে পারল না। পরদিন ছিল ২২শে এপ্রিল ১৪৫৩ সাল। সেদিনের প্রত্যুষে চাঁদ তাদের চক্ষু চড়ক গাছ হয়ে উঠল। গোল্ডেন হর্নে উপস্থিত ৭০ তুর্কি নৌযান, তুর্কি সৈনিকদের রণসঙ্গীতে চারদিক মুখরিত। একটি পুরনো ভবিষ্যৎবাণী মুহূর্তে ছড়িয়ে পড়ে পুরো শহরে, কান থেকে কানে। যখন দেখা যাবে নৌযান ডাঙা পাড়ি দিচ্ছে, তখনই কনস্টান্টিনোপলের পতন হবে। সমকালীন বাইজেন্টাইন
ইতিহাসবিদ ও কূটনীতিক ডুকাস সবিস্ময়ে লিখেছেন, Who has ever seen such a thing before or even heard of it? Xerxes indeed made a bridge over the sea, and his army passed over it as if on dry land. But this new Alexander, surely it is to be hoped, the last of his kind, made the land into an ocean and drew his ships over the peaks of the mountains, as if they were the crests of the waves. And in this he surpassed Xerxes, who crossed the Hellespont but had to return back after being defeated by the Athenians. Mehmet crossed the land as if it were the sea and then overwhelmed the Greeks, the ornaments of the world, and captured the queen of the cities. এটার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, ইতোপূর্বে কেউ কি এমন ঘটনা দেখেছে না শুনেছে? হ্যাঁ, পারস্য সম্রাট জেরজেস সাগরের উপর সেতু নির্মাণ করেছিলেন এবং তার বাহিনী ওটার উপর দিয়ে সমুদ্র পাড়ি দিয়েছিল, যেন তারা শুকনো মাটির উপর দিয়ে পার হয়েছিল। কিন্তু এই নতুন আলেকজান্ডার, আশা করা যায় এমন আরেকজন হবেন না, তো স্থলভাগকে সাগর বানিয়ে ফেললেন এবং পর্বতের শৃঙ্গের উপর দিয়ে নৌকাগুলো টেনে নিয়ে যান। ওগুলো যেন ঢেউয়ের চূড়া। এক্ষেত্রে তিনি জেরজেসকে ছাড়িয়ে যান, যিনি হেলেসপন্ট অতিক্রম করেছিলেন বটে, তবে এথেনিয়ানদের কাছে পরাজিত হয়ে তাকে ফিরে আসতে হয়েছিল। মুহাম্মদ স্থলকে সাগর বানিয়ে অতিক্রম করেন, তারপর বিধ্বস্ত করেন গ্রিকদের, যারা ছিল বিশ্বের শোভা, এবং জয় করেন নগরসমূহের রানীকে। কনস্টান্টিনোপলের পতনের প্রত্যক্ষদর্শী আর্চবিশপ লিওনার্ড এটিকে সুলতানের ব্রিলিয়ান্ট স্ট্রোক বলে অভিহিত করেছেন। ভাসমান পিপা সেতু। গোল্ডেন হর্নে স্থলপথে রণতরী নামিয়েও সন্তুষ্ট হননি সুলতান মুহাম্মদ। তিনি গ্যালাটার ক্যাম্প থেকে সৈনিকদের গমনাগমনের জন্য সেতু নির্মাণের ব্যবস্থা করেন। তার নির্দেশে 1000 পিপা সংগ্রহ করা হয়। তারপর 2টি করে পিপা বেঁধে একটি সারি তৈরি করা হয়। পাশে আরও 2টি করে পিপা বেঁধে একটি সারি তৈরি করা হয়। এভাবে 2টি সংযুক্ত হওয়ার পর তক্তা ফেলে সেতু নির্মাণ সম্পন্ন করা হয়। পাশাপাশি 5 জন সৈনিক এই সেতুর উপর দিয়ে চলাচল করতে পারত। এটি গ্যালাটার স্যারমারিয়াকে নগর প্রাচীর সংলগ্ন ফানারি, যার বর্তমান নাম ফেনেরের সাথে যুক্ত করে। ফলে গ্যালাটায় অবস্থিত জাগনুস পাশার ক্যাম্প থেকে সৈনিকরা সহজে এই পারে যাতায়াতের সুযোগ পায়। সুলতান দ্বিতীয় মাহমুদ বা দ্বিতীয় মুহাম্মদের এহেন কীর্তিকে খ্রিস্টান ধর্মযাজক লিওনার্ড তুলনা করেছেন পারস্য সম্রাট প্রথম জেরজেসের কীর্তির সাথে, যিনি 430 খ্রিস্টপূর্বাব্দে তার বাহিনী নিয়ে এশিয়া থেকে থ্রেসে যাওয়ার সময় নৌকা সেতু তৈরি করে বসফরাস পাড়ি দিয়েছিলেন। পিপা সেতুর নির্মাণ ও গোল্ডেন হর্নে তুর্কি যুদ্ধজাহাজের উপস্থিতিতে সম্রাট কন্টেস্টাইন তার পরিকল্পনা পাল্টাতে বাধ্য হন। ইতোপূর্বে তিনি প্রধানত রোমানাস গেটে সর্বাধিক নিরাপত্তা দিয়েছিলেন। সাগরের দিকে নিরাপত্তার জন্য প্রাচীরই যথেষ্ট ছিল। এখন গোল্ডেন হর্নের দিকেও নিরাপত্তার জন্য সৈনিক মোতায়েন করতে হয়। তারপর চিফ কমান্ডার জিওভান্নি সহ অন্যান্য সমন্বয়কদের সাথে পরামর্শ করেন। সবাই একমত হয় নগর বাঁচাতে হলে গোল্ডেন হর্ন থেকে তুর্কিদের তাড়াতে হবে, এবং তা করতে হবে রাতের আধারে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার মাধ্যমে। তুর্কি জাহাজের উপর হামলার দায়িত্ব অর্পিত হয় জেকোমো কোকোর উপর, কিন্তু তার প্রস্তুতির খবর গ্যালাটার জেনোয়ানদের কাছে পৌঁছে যায়। তারা অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় 2 দিকে সম্পর্ক রাখত। তাদের মারফত সুলতান যথাসময়ে বাইজেন্টাইনদের অভিযানের সংবাদ পেয়ে যান। জেনোয়ানরা সম্রাটকে অনুরোধ করে অভিযান একদিন পিছিয়ে দিতে, যেন তারাও অংশগ্রহণ করতে পারে। অন্যদিকে সময় পেয়ে সুলতানও তার নৌবাহিনীকে সতর্ক ও প্রস্তুত করতে পারলেন। 24শে এপ্রিল ভোরবেলা সুলতান আবারও জেনোয়ানদের বার্তা পান। তারপর তিনি গোল্ডেন হর্নে প্রয়োজনীয় যোদ্ধা ও রসদ পাঠান। 28শে এপ্রিল অত্যন্ত সংগোপনে বাইজেন্টাইন জাহাজ গ্যালাটা বন্দর ত্যাগ করে।
উদ্দেশ্য গোল্ডেন হর্নের নোঙররত তুর্কি নৌযান ধ্বংস। তাদের রওনার সাথে সাথে গেলাটার টাওয়ার শীর্ষে আগুন জ্বলে ওঠে, যেন তুর্কিদের বিপদের খবর দেওয়া হয়। বাইজেন্টাইন নৌপতি তীব্র গতিতে অগ্রসর হচ্ছিলেন, অনেকটা এমন তিনি তুর্কি জাহাজ ধ্বংস করে বিরাট সাফল্যের কৃতিত্ব নেয়ার জন্য মুখিয়ে আছেন। কিন্তু আচানক দুটি গোলা পরপর তার জাহাজকে আঘাত করে দুটুকরো করে দেয়। বাইজেন্টাইন বাহিনীর অন্য জাহাজগুলো মনে করে তাদের কমান্ডার এখনো অগ্রসরমান। আরেকটি জাহাজ এগিয়ে যেতেই তুর্কি গোলার মুখে পড়ে। কমান্ডার ও তার সঙ্গীর পরিণতি দেখে বাকি নৌসেনারা ভীত সন্ত্রস্ত হয়ে পালিয়ে যায়। অনেকে আধডোবা অবস্থায় তুর্কিদের হাতে ধরা পড়ে প্রাণ হারায়। সম্রাট এই পরাজয়ের প্রতিশোধ নিলেন এভাবে। কনস্টান্টিনোপলের প্রাচীরের উপর 260 জন তুর্কি বন্দীকে তুলে তাদের ভাইদের চোখের সামনে তাদের শিরচ্ছেদ করেন। তারপরও সম্রাট তুর্কি নৌযান ধ্বংসের পরিকল্পনা থেকে সরে এলেন না। এবার দায়িত্ব পড়ে জিওভান্নি গিউস্টিনিয়ানির উপর। দ্বিতীয় প্রচেষ্টার পরিণতি প্রথমবারের চেয়ে ভিন্ন হয়নি। বিরাটকার রোমান জাহাজের উপর তুর্কি নৌযানের শ্রেষ্ঠত্ব বহাল থাকে। জিওভান্নি মৃত্যুর মুখ থেকে কোনো রকমে পালিয়ে বাঁচেন। সাগরে নৌবাহিনীর উপর্যুপরি পরাজয়ে অবরুদ্ধ বাইজেন্টাইনবাসীর মনে বিরূপ প্রভাব পড়ে। নিজেদের নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের ব্যাপারে তাদের দর্প চূর্ণ হয়। হতাশার ছাপ ছড়িয়ে পড়ে সম্রাট, সেনাপতি সহ সকল নাগরিকের মাঝে। অন্যদিকে কনস্টান্টিনোপলে অবস্থানরত জেনুয়ান ও ভেনিসিয়ানদের মাঝে শুরু হয় তীব্র বিবাদ। দুই দলকে সমর্থন করতে গিয়ে শহরবাসীও দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। বিতণ্ডার মূল বিষয় ছিল গেলাটান নৌযুদ্ধে পরাজয়ের কারণ নির্ণয়। দুই পক্ষই পরস্পরকে দুষছিল। খ্রিস্টবাদের দোহাই দিয়ে সম্রাট দুই পক্ষকে বিবাদ থামিয়ে আশু বিপদ মোকাবেলায় ভূমিকা পালনের জন্য অনুরোধ করেন। অপরদিকে পরিকল্পনা মোতাবেক তুর্কিরা নগর প্রাচীরে আঘাত হানা অব্যাহত রাখে। বাইজেন্টাইনরাও দিবানিশি অক্লান্ত শ্রমে ভঙ্গুর দেয়াল মেরামত ও পরীক্ষা পরিষ্করণে ব্যস্ত থাকে। প্রাচীর ছিল দীর্ঘ ও দুর্বল। ওদিকে তুর্কিদের নির্দয় আঘাতও অব্যাহত ছিল। ফলে অবরুদ্ধ শহরের অনেক মানুষ মারা যায়। বাইরে কোনো জনশক্তি আসার সুযোগ না থাকায় তাদের সৈনিক ও স্বেচ্ছাসেবকের সংখ্যাও কমে আসে। এভাবে তারা এপ্রিলের শেষ দিন পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যায়। একসময় রাজধানীতে খাদ্যপণ্যের, বিশেষত রুটি ও মদের সংকট দেখা দেয়। এমন কঠিন পরিস্থিতিতে সম্রাট দুটি জাহাজ পাঠান ইতালির পানে। উদ্দেশ্য ভেনিসিয়ান নৌবহনের সাহায্য কামনা। বিশেষত মর্মর সাগরের দ্বীপপুঞ্জে অবস্থানরত ভেনিসিয়ান নৌ কমান্ডারকে দ্রুত প্রেরণের অনুরোধ করা হয়। কনস্টান্টিনোপলের অস্তিত্বের শেষ আশা ছিল এ পদক্ষেপের সাফল্যের উপর। কিন্তু সমুদ্র ডেলিগেট জানতে পারে দ্বীপপুঞ্জের ভেনিসিয়ান নৌবহর ইতিমধ্যে বন্দর ত্যাগ করেছে। ফলে তাদের শূন্য হাতে ফিরে আসতে হয়। নিবিড় আক্রমণ। যুদ্ধের এই পর্যায়ে সুলতান নগর প্রাচীরে হামলা বাড়ানোর নির্দেশ দেন। আদেশ মোতাবেক উসমানী বাহিনীর নগর প্রাচীরে হামলার মাত্রা বাড়িয়ে দেয়। অনেক জানবাজ সৈনিক প্রাচীর অতিক্রমের ঝুঁকি নিতে গিয়ে প্রাণও হারান। তুর্কি সৈনিকদের তাকবীর ধ্বনি, যা তাদের কাছে বজ্রধ্বনি বলে প্রতিভাত হতো, সবচেয়ে বেশি ত্রাস সৃষ্টি করত শহরবাসীর মনে। প্যাট্রিয়ার্ক ও কমান্ডারগণ মনে করেন সম্রাটের উচিত হবে শহর ত্যাগ করে ভিন্ন স্থান হতে যুদ্ধ পরিচালনা করা, যাতে সশরীরে উপস্থিত হয়ে খ্রিস্টান বিশ্বের সাহায্য প্রার্থনা করতে পারেন। তাদের আশা ছিল এর মাধ্যমে তুর্কি অবরোধের অবসান ঘটানো যাবে। গিউস্টিনিয়ানি নিজের একটি জাহাজ এ কাজের জন্য প্রস্তুত করেন, কিন্তু সম্রাট প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন এই বলে এই বিপদে জনগণের সাথে অবস্থান করাকে তিনি নিজের উপর আবশ্যক করে নিয়েছেন। অতএব তিনি কিছুতেই শহর ও জনগণ ছেড়ে নিরাপদ আশ্রয়ে গমন করবেন না। এ কথা বলার সময় তার গণ্ড বেয়ে অঝোর ধারায় অশ্রু বর্ষিত হয়। অশ্রুসিক্ত সম্রাটকে দেখে উপদেষ্টাদের কেউই চোখের পানি ধরে রাখতে পারলেন না। সে ছিল এক হৃদয় বিদারক দৃশ্য। তবে সম্রাট খ্রিস্টান রাজাদের নিকট দ্রুত প্রেরণ করেন। প্রতিনিধি দল পাঠানো হলো
ইতালি, স্পেন, ফ্রান্স ও সকল পশ্চিমা রাজ্যে। বার্তার বিষয়বস্তু পরিষ্কার। সময় অতিক্রান্ত হওয়ার আগে তারা যেন খ্রিস্টবাদের প্রাচ্য কেন্দ্র রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। ওদিকে গোল্ডেন হর্নে তুর্কি জাহাজের উপস্থিতির সুযোগে এদিক থেকেও অবরোধের কড়াকড়ি সুযোগ আসে। তুর্কিরা গ্যালাটার পশ্চাতে অবস্থিত টিলার উপরে কামান স্থাপন করে। শুরু হয় গ্যালাটা বন্দরে গোলা নিক্ষেপ। একবার একটি গোলা পড়ে জেনুয়ান বাণিজ্য তরীর উপর। ফলে অন্য জাহাজগুলো দ্রুত পালিয়ে গিয়ে গ্যালাটা প্রাচীরের কাছে আশ্রয় নেয়। বাহ্যত নিরপেক্ষ ভূমিকা পালনকারী গ্যালাটানরা সুলতানের কাছে অভিযোগ করলে তিনি ক্ষতিপূরণ প্রদানের প্রতিশ্রুতি দেন। উসমানী নৌবাহিনীর জাহাজগুলো গোল্ডেন হর্নে একের পর এক হামলা চালাচ্ছিল, কিন্তু শিকল ছিন্ন করার ঈপ্সিত সাফল্য অর্জিত হচ্ছিল না। অন্যদিকে স্থলবাহিনীর আক্রমণও অব্যাহত ছিল। চূড়ান্ত হামলার আগে সুলতান শত্রুদের ক্লান্ত, দুর্বল ও হীনবল করতে চেয়েছিলেন। কনস্টান্টিনোপলবাসী ধীরে ধীরে এই পরিণতির দিকে এগুচ্ছিল। ক্ষুধা ও ক্লান্তিতে তারা এমন দুর্বল হয়ে পড়েছিল, তুর্কিদের দ্বারা শহর দখল হওয়ার পর তাদের সাথে কি আচরণ হবে সে চিন্তা ব্যতীত তারা আর কোনো কিছু ভাবতে পারছিল না। এমন পরিস্থিতিতে সম্রাট দ্বিতীয় সম্মেলন আহ্বান করেন। একজন প্রস্তাব করেন তুর্কিদের উপর ভয়াবহ হামলা চালিয়ে একটি প্যাসেজ তৈরি করা হোক, যাতে বহির্বিশ্বের সাথে যোগাযোগ করা যায়। আলোচনার মাঝে একজন সৈনিক ছুটে এসে খবর দেয় তুর্কিরা লিকুস উপত্যকার উপর প্রবল আক্রমণ চালাচ্ছে। এ সংবাদ পেয়ে সম্রাট তৎক্ষণাৎ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করে সসৈন্যে নগর প্রাচীরের দিকে ছোটেন। তার সাথে রিজার্ভ ফোর্সও যোগ দেয়। লড়াই চলে শেষ রাত্রি পর্যন্ত। অবশেষে তুর্কিরা অপসারিত হয়। 14 মে 1453 সুলতান গ্যালাটার টিলা শীর্ষের কামানগুলোকে সেন্ট রোমানাস গেটের সামনে আনার নির্দেশ দেন। উদ্দেশ্য ছিল সবচেয়ে দুর্বল পয়েন্টে হামলা জোরদার করা। আক্রমণ ও প্রতিরোধ চলে সমান তালে। শহরের রোমান ও ল্যাটিন নাগরিকরা প্রাণপণ লড়াই করে এবারও তুর্কিদের ঠেকিয়ে দেয়। তরুণ সুলতান মোহাম্মদ অত্যন্ত উদ্ভাবনী বুদ্ধির অধিকারী ছিলেন। তিনি প্রায়শ নতুন নতুন যুদ্ধ কৌশল প্রয়োগ করে শত্রুদের চমকে দিতেন। তেমনি এক লড়াই ছিল সুড়ঙ্গ যুদ্ধ। যুদ্ধের কৌশল হিসেবে সুড়ঙ্গ খননের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে সুলতানের বাহিনীতে একদল খনিকর্মী সংগ্রহ করা হয়েছিল। তাদের নেতৃত্ব ছিল নোভোব্রড হতে আগত এক দক্ষ খনি শ্রমিক। সুলতানের নির্দেশে তারা 14টি স্থানে সুড়ঙ্গ খনন করে। উদ্দেশ্য ছিল কনস্টান্টিনোপলের প্রাচীরের ক্ষতি সাধন ও শহর প্রবেশের পথ বের করা। 16 মে কয়েকজন অবরুদ্ধ কনস্টান্টিনোপলবাসী ভূতলে তীব্র আওয়াজ শুনতে পায়। সাথে সাথে এ খবর সম্রাট ও তার যুদ্ধ পরিষদদের দেয়া হয়। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে পুরো শহরে। জার্মানি থেকে আগত চৌকস যোদ্ধা জন গ্র্যান্ট বুঝতে পারেন তুর্কিরা ভূগর্ভে সুড়ঙ্গ খনন করে মাটির নিচ দিয়ে শহরে প্রবেশ করতে চাইছে। বাইজেন্টাইন নেতৃত্ব সিদ্ধান্ত নেয় তুর্কি সুড়ঙ্গের বিপরীতে শহরের অভ্যন্তরে সুড়ঙ্গ খননের। ফলে সুড়ঙ্গ পথে শহরে ঢোকা মাত্র তুর্কিদের উপর আক্রমণ করে পরাস্ত করা যাবে। ওদিকে তুর্কিরা এসব পরিকল্পনার কিছুই জানতে পারেনি। তারা সুড়ঙ্গ খুঁড়তে খুঁড়তে এক পর্যায়ে গ্রিকদের খননকৃত সুড়ঙ্গে পৌঁছে যায়। শহরে প্রবেশের রাস্তা পেয়ে গেছে মনে করে তারা খুশি হয়, কিন্তু অচিরেই তাদের আনন্দ বিষাদে পরিণত হয়। শত্রুরা আগে থেকেই প্রস্তুত ছিল। তুর্কিদের দেখা মাত্র তারা সুড়ঙ্গের ভেতর বিষাক্ত ও দুর্গন্ধযুক্ত গ্যাস, তেল ও দাহ্য পদার্থ ঢেলে দেয়। শ্বাসরুদ্ধ হয়ে ও আগুনে পুড়ে মারা যায় অনেক তুর্কি। বাকিরা পালিয়ে বাঁচে। সুড়ঙ্গ যুদ্ধে বাইজেন্টাইনবাসী জয়ী হলেও তুর্কিদের এ পরিকল্পনা তাদের মনে ভয় ধরিয়ে দেয়। পায়ের নিচে আওয়াজ হলে তারা মনে করত সুড়ঙ্গ পথে তুর্কিরা এগিয়ে আসছে। অনেক সময় তাদের মনে হতো মাটি ফুঁড়ে বুঝি তুর্কি সৈনিকের উদয় হবে। তারা সদা সতর্ক থাকত এবং ডানে বামে তাকিয়ে মাঝে মাঝেই চিৎকার দিয়ে উঠত, এই যে তুর্কি, এটা তুর্কি। এভাবে তারা চিৎকার করে উঠত। সন্ধ্যায়
আবছা ছায়াকে তুর্কি সৈনিক মনে করে তারা পালিয়ে যেত। এভাবে সমস্ত কনস্ট্যান্টিনোপলে ভয়ের রাজত্ব কায়েম হয়। মনে হচ্ছে তারা মাতাল, অথচ মাতাল নয়। কেউ পালাচ্ছে, কেউ আকাশ পানে তাকিয়ে আছে, আরেক দল ভূমি নিরীক্ষা করছে। ওদিকে প্রথমবারের পরিকল্পনা ব্যর্থ হলেও সুলতান সুড়ঙ্গ খননের পরিকল্পনা বাদ দেননি, বরং আক্রিকাপি হতে গোল্ডেন হর্ন পর্যন্ত প্রলম্বিত সীমানায় আরও সুড়ঙ্গ খননের নির্দেশ দেন। কাজটি সত্যিকার অর্থে ঝুঁকিপূর্ণ ছিল। সুড়ঙ্গে অনেক তুর্কি শ্বাসরুদ্ধ হয়ে বা অগ্নিদগ্ধ হয়ে মারা যায়, কেউ বা রোমানদের হাতে ধৃত হয়। যাদের একমাত্র পরিণতি ছিল তাদের কর্তিত মস্তক মুহূর্তের মধ্যেই প্রাচীরের বাইরে নিক্ষিপ্ত হতো। এই কৌশলের তাৎক্ষণিক ফল ছিল না, তবে এটি খ্রিস্টানদের মনে ভয় ঢুকিয়ে দেয়। তুর্কিদের সাহসিকতার ও ঝুঁকি নেয়ার ক্ষমতা দেখে তারা বিস্মিত হয়। ত্রিতল কাষ্ঠকেল্লা। ওদিকে সাময়িক ব্যর্থতা সুলতানকে মোটেও হতোদ্যম করতে পারেনি, বরং তার উদ্ভাবনী চিন্তার গতি বাড়িয়ে দেয়। এবার তিনি এমন এক কৌশল উদ্ভাবন করেন যা সেই যুগের বিবেচনায় অত্যন্ত অভিনব ও বিরল বলে বিবেচিত হয়েছিল। এটি অত্যন্ত বিস্ময়কর অবরোধ কৌশল ছিল। একদিন কাক ভোরে ঘুম থেকে উঠে কনস্ট্যান্টিনোপলবাসীর তো চোখ ছানা বড়া। বিশাল এক কাষ্ঠকেল্লা তাদের সামনে দৈত্যের ন্যায় দাঁড়িয়ে আছে। ত্রিতল কেল্লাটির উচ্চতা শহরের বহির্প্রাচীরের চেয়ে বেশি। কেল্লাটির বহিরাবরণ ভেজা মৎস্য চর্মে আচ্ছাদিত, যা আগুন ও তীরের আক্রমণ নস্যাৎ করার জন্য যথেষ্ট। এর প্রতি তলায় ছিল গোলা ও অস্ত্রসজ্জিত সৈনিক। কেল্লার নিচে ছিল মাটি, বালু ও কাঠের টুকরো। এগুলো পরিখা ভরাটের কাজে লাগত। আর কেল্লার উপরে ছিল আঠাযুক্ত কতগুলো মোটা দড়ির সিঁড়ি। প্রাচীরের উপর ফেলে ঝুলন্ত ব্রিজ তৈরি করে সৈন্য পারাপারের জন্য এগুলো প্রস্তুত রাখা হয়েছিল। আর প্রতিটি তলার সৈনিকরা তীর ধনুক নিয়ে প্রস্তুত ছিল। প্রাচীরের উপর যখনই কোনো প্রতিরোধকারীর মাথা দেখা যেত, তখনই তারা তীর ও বর্ষা ছুটত। সুলতান দ্বিতীয় মুহাম্মদের কৌশলগুলো বাইজেন্টাইনিয়ানদের মনে যুগপৎ ভয় ও বিস্ময় তৈরি করেছিল। এটি দেখে সম্রাট কনস্টাইন বিস্ময়ে বিমূঢ় হয়ে যান। এ সময় তার পরিষদবর্গ সাথে ছিলেন। সম্রাটের ঘনিষ্ঠ বন্ধু ভেনেসিয়ান ইতিহাসবিদ নিকোলা বারবারোর প্রতিক্রিয়া ছিল এমন: কনস্ট্যান্টিনোপলের সকল খ্রিস্টান একযোগে চেষ্টা করলেও 1 মাসে এমন একটি কেল্লা নির্মাণ করতে পারবে না, অথচ তুর্কি মুসলিমরা এটি বানিয়েছে 1 রাতে। 1 রাতেও না, বরং 4 ঘন্টারও কম সময়ে। অভিনব ও বিস্ময়কর এই কেল্লাটি স্থাপন করা হয়েছিল সেন্ট রোমানাস গেটের সামনে, যেটি সুরক্ষায় নিয়োজিত ছিলেন জেনোয়ান সেনাপতি জিওভান্নি। নতুন কেল্লাটি রোমানদের প্রাচীর সংস্কারে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তুর্কিদের গোলা নিক্ষেপের বিরতিতে ইতোপূর্বে রোমানরা প্রাচীর মেরামত করত। এখন প্রহরীর ন্যায় উঁচু মাথায় দাঁড়িয়ে যায় কাঠকেল্লাটি। ফলে যখনই কোনো খ্রিস্টান সৈনিক প্রাচীর মেরামতে এগিয়ে আসত, তখনই কেল্লা থেকে তীর নিক্ষেপ করে তাকে তাড়িয়ে দেয়া হতো। একদিকে কিছু সংখ্যক তুর্কি সৈনিক দড়ির সিঁড়ি দিয়ে বানানো ঝুলন্ত ব্রিজ দিয়ে প্রাচীর পার হয়ে কনস্ট্যান্টিনোপলের অভ্যন্তরে পা রাখে। সাম্রাজ্যের প্রতিরোধ যোদ্ধারা খোদ সম্রাটের নেতৃত্বে প্রাণপণ প্রতিরোধে ঝাঁপিয়ে পড়ে। কেল্লার উপর তারা আগুনে গোলা নিক্ষেপ করে, ফলে কাষ্ঠকেল্লার বহিরাবরণ আগুনে পুড়ে খসে পড়ে। ধীরে ধীরে আগুন ছড়ায় পুরো কেল্লায়। বুট সমেত কেল্লাটি পড়ে যায়। আরেকবার তুর্কিদের অপসারণ করতে সক্ষম হয় বাইজেন্টিয়ামের প্রতিরোধ যোদ্ধারা। তুর্কি ইতিহাসবিদ দিয়াশাকির লিখেছেন, কাঠকেল্লাটি ছাই হতে দেখে মৃদু হাসলেন সুলতান, আর তার প্রকৌশলী মুসলিহুদ্দিনকে বললেন, আগামীকাল আমরা আরও 4টা বানাবো। তুর্কিদের ঠেকিয়ে দিতে পারলেও বাইজেন্টাইনবাসীর উদ্বেগ উৎকণ্ঠা দূর হয় না। এটা খুব স্বাভাবিক, কারণ প্রবল প্রতাপান্বিত শত্রু চারদিকে শহর ঘিরে রেখেছে। কোনো দিক থেকে কোনো সরবরাহ নেই। পুরনো ও দুর্বল নগর প্রাচীর কতদিন ঠেকিয়ে রাখা যায়? অনিবার্য বিপদের মুখে অসহায় মানুষ
অলৌকিকতায় বিশ্বাস স্থাপন করে। কনস্টান্টিনোপলবাসীর হলো একই অবস্থা। নির্মম বাস্তবতা হতে মুক্তি লাভে অনেকে কল্পনা বিলাস ও দিবাস্বপ্নের শরণ নেয়। কেউ কল্পনা করে হুনিয়াডির নেতৃত্বে হাঙ্গেরির এক বিরাট বাহিনী তাদের উদ্ধারে এগিয়ে আসছে। অনেকে ভাবে সাগর পথে বিরাট এক নৌবহর এসে তাদের মুক্ত করবে। কেউ বা ধর্মাশ্রয়ী হয়ে এই ভেবে স্বস্তি পায় শেষ মুহূর্তে দেবদূতরা এসে শত্রু নাশ করবে। তবে এসব কল্পনা হাওয়া হতে সময় লাগত না, যখন তারা দেখত যে বিরাট আকারের তুর্কি কামানগুলো তীব্র নিনাদ সৃষ্টি করে অনবরত আগুনের গোলা নিক্ষেপ করে যাচ্ছে। যুদ্ধের এ পর্যায়ে সম্রাট কনস্ট্যান্টাইন তার প্রাসাদে একটি সম্মেলন আহ্বান করেন। স্বাভাবিকভাবেই পরিবেশটা ছিল খুবই গুরুগম্ভীর। সম্রাটের মুখায়বে বেদনা ও ক্লান্তির ছাপ। অর্থোডক্স ধর্মযাজক প্যাট্রিয়ার্কের প্রতিনিধি সম্রাটকে শহর ত্যাগের উপদেশ দেন। ইতপূর্বেও সম্রাট নিরাপদ আশ্রয়ে গমনের প্রস্তাব পেয়েছিলেন। পূর্বের মতো এবারও তিনি জনগণকে বিপদে ফেলে শহর ত্যাগ করে নিরাপদ আশ্রয়ে গমনের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে শহরে অবস্থানের ঘোষণা দেন। তারপর কান্নায় ভেঙে পড়েন। এমন করুণ পরিস্থিতি ও আবেগঘন পরিবেশ অশ্রু সংবরণ করা কঠিন। সভাসদরাও কাঁদলেন অঝরে। শোক ও কান্নার এই অধিবেশন যখন চলছিল, তখনও বিকট আওয়াজে নগর প্রাচীরে গোলাবর্ষিত হচ্ছিল। উদ্বেগ ও উৎকণ্ঠায় কান্নামগ্ন সম্রাট মূর্ছা যান। 26শে মে 1453 সাল। কনস্টান্টিনোপলের আকাশে ঘন কালো মেঘের আনাগোনা। শহরবাসী প্রাকৃতিক এ দৃশ্য কুলক্ষণ বলেই গণ্য করে। হঠাৎ আকাশ থেকে প্রচণ্ড আওয়াজে একটি বজ্রের পতন হয় আয়া সোফিয়ার গম্বুজের উপর। এতে নগরবাসীর উদ্বেগ উৎকণ্ঠা আরও বেড়ে যায়। দিবসটির অলক্ষণতা সম্পর্কে তাদের মনে কোনো সন্দেহ থাকে না। তাদের প্রাণ হয় ওষ্ঠাগত। এমতাবস্থায় ধর্মযাজকরা আবারও সম্রাটের কাছে গিয়ে তাকে গোপনে দেশ ত্যাগের আকুল আবেদন জানান। কারণ ঈশ্বর তার সুরক্ষা প্রত্যাহার করে নেওয়ায় নগর পতনের সব চিহ্ন সুস্পষ্ট হয়েছে। সম্রাট একাদশ কনস্ট্যান্টাইন একথা শুনে মূর্ছা গিয়ে ভূপাতিত হন। হুঁশ ফিরে এলে সম্রাট বলেন, এটি যদি হয় ঈশ্বরের ইচ্ছা, তার ক্রোধ হতে পালাবো কোথায়? সম্রাটেরই যদি হয় এ অবস্থা, সাধারণ মানুষের অবস্থা কি হয়েছিল তা সহজেই অনুমেয়। বাইজেন্টাইন সাম্রাজ্যের শেষ দিনগুলোতে এই ছিল রাজধানীর অবস্থা। ভয়াবহ পেরেশানি, খুনে অস্থিরতা এবং বাস্তবতা হতে বহু দূরের স্বপ্ন। আবু আইয়ুব আনসারীর কবর আবিষ্কার। অভিযানের এক পর্যায়ে বিশিষ্ট সাহাবী আবু আইয়ুব আনসারীর কবর আবিষ্কৃত হয়। এই মহান সাহাবী 53 হিজরিতে কনস্টান্টিনোপল অবরোধে অভিযানে মৃত্যুবরণ করেছিলেন। বিজয়ের পর এখানে একটি মসজিদ নির্মিত হয়। পরবর্তীকালে একটি প্রচলিত প্রথা ছিল এই, উসমানী সুলতানগণ অভিষেকের সময় এই মসজিদে উসমান গাজীর তরবারি গলায় বেঁধে নিতেন। 7 সপ্তাহ পার হল, অবরোধ বহাল, যুদ্ধ চলমান। প্রাচীরের বড় অংশ খসে পড়েছে, বর্জ্য আবর্জনায় পরিখাও ভরাট হয়ে গেছে। এতদিনের অবরোধ ও গোলাবর্ষণের পর সুলতানের বুঝতে পারেন সর্বাত্মক আক্রমণ করতে হলে 3টি পয়েন্টের কোনো একটি বেছে নিতে হবে। একটি হলো তাকফুর সরাই ও এরদিন গেটের মধ্যবর্তী পয়েন্ট। দ্বিতীয়টি হলো রোমানাস গেটের কাছে লিকুস উপত্যকা, এটি ছিল সর্বাধিক আক্রম্য। আরেকটি পয়েন্ট হলো তৃতীয় সামরিক তোরণের কাছে। শেষবারের মতো দূত প্রেরণ। চূড়ান্ত আক্রমণের পূর্বে সুলতান দ্বিতীয় মুহাম্মদ সম্রাট একাদশ কনস্ট্যান্টাইনকে শেষবারের মতো সুযোগ দিতে চাইলেন। বার্তাবাহক হিসেবে তিনি বাছাই করেন দামাত কাসিব বে ইসফান্দিয়ারকে। এ ব্যক্তির সাথে সম্রাটের ঘনিষ্ঠ পরিচয় ছিল। বার্তায় সুলতান জানান, যুদ্ধের জন্য আমাদের প্রস্তুতি সম্পন্ন। যে কাজ সম্পাদনের জন্য আমরা বহু দিন ধরে উদ্গ্রীব হয়ে আছি, সেটি বাস্তবায়নের সময় এসেছে। আমরা লক্ষ্য অর্জনে সক্ষম হব কিনা আল্লাহই ভালো জানেন।
হয় আমি শহর জয় করব, অথবা শহরটি আমাকে জয় করবে, জীবিত বা মৃত। আপনি কি শহর ত্যাগ করবেন? তাহলে আপনাকে আমি নিরাপদে চলে যাওয়ার সুযোগ দেব। আপনার ভাইদের অন্য প্রদেশগুলোতে শাসক হিসেবে বহাল রাখব এবং আমরা মিত্র হিসেবে থাকব। আপনার মন্ত্রীরাও নিজেদের সহায় সম্পদ সহ নগর ত্যাগ করতে পারবে। আপনার প্রজারাও কোনো শাস্তির মুখোমুখি হবে না। আর যদি প্রতিরোধ অব্যাহত রাখেন, তাহলে আপনি ও আপনার অমর্ত্যবর্গ জীবন ও সম্পদ হারাবেন। বন্দিত্ব বরণের জন্য আপনার প্রজাদের আমার সৈনিকদের হাতে ছেড়ে দেয়া হবে। শহরটি কেবল আমার জন্য থাকবে। যুদ্ধের এই পর্যায়ে দূত প্রেরণে বিস্মিত হন সম্রাট। তবে তথ্যানুসন্ধান করে জানতে পারেন এটি মুসলিমদের ধর্মীয় রীতি। তারা শান্তিপূর্ণভাবে নগর জয়ের কোনো সুযোগ বাদ দিতে চায় না এবং শত্রুদের জন্য কোনো অজুহাত অবশিষ্ট রাখতে চায় না। পুরনো বন্ধুর সাথে সম্রাট মন খুলে কথা বলেন। এসফেন্দিয়ারও তাকে বোঝানোর সুযোগ গ্রহণ করেন। তিনি বলেন, সুলতানকে প্রতিরোধের কোনো ক্ষমতা গ্রিকদের নেই। গ্রিক মুসলিম দ্বন্দ্ব নিরসনের এর চেয়ে সুবর্ণ সুযোগ আর আসবে না। সুপ্রতিবেশী সুলভ সদাচরণ চর্চার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে বসবাস করার এটাই সুযোগ। পাশাপাশি সম্রাটকে আরও জানানো হয়, আত্মসমর্পণের প্রস্তাব প্রত্যাখ্যান করা হলে অনতিবিলম্বে অভিযান চালানো হবে। ফলে সম্রাট ও নগরবাসী যে নির্মম পরিণতির মুখোমুখি হবেন তা ঠেকানোর জন্য কেউ থাকবে না। সম্রাট তার পারিষদদের সাথে বসেন। অনেকে আত্মসমর্পণের প্রস্তাব করেন, কারণ ইতোমধ্যে যুদ্ধের ফলাফল সুস্পষ্ট হয়েছে। তবে জিওভান্নি সহ কয়েকজন সামরিক কমান্ডোর জোরালো বক্তব্যে যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। ফলে বিনা যুদ্ধে আত্মসমর্পণের সকল সম্ভাবনা তিরোহিত হয়। পুরনো বন্ধুকে সম্রাট এই বলে বিদায় করেন, আমরা সবাই দৃঢ় প্রতিজ্ঞ, আত্মসমর্পণ নয়, মৃত্যুকে বরণ করব। শহর রক্ষায় প্রাণ বিসর্জন দিতে আমরা কুণ্ঠিত হব না। সম্রাটের জবাব যখন সুলতানের কাছে পৌঁছল, তখন তিনি বললেন, ভালো, হয় কনস্টান্টিনোপলে আমাদের সিংহাসন হবে, নতবা আমার কবর। সুলতান দ্বিতীয় মুহাম্মদ কামানের গোলা নিক্ষেপের তীব্রতা বাড়ানোর নির্দেশ দেন। তার প্রকৌশলীরা নতুন ধরনের কামান আবিষ্কার করতে সক্ষম হয়, যা থেকে নিক্ষিপ্ত গোলা অনেক উঁচুতে ওঠে। এটি ছিল অনেকটা আধুনিক যুগের মর্টারের মতো। নব আবিষ্কৃত কামান থেকে অব্যাহতভাবে শহরের কেন্দ্রস্থলে গোলা নিক্ষেপ করা হয়। অনবরত গোলা নিক্ষেপে কিছু কিছু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নাগরিকদের মনে ব্যাপক ভয়, উদ্বেগ, উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। সুলতানের সর্বশেষ পরামর্শ সভা। শেষ মুহূর্তের করণীয় নির্ধারণে সুলতান তার ক্যানোপিতে বৈঠক ডাকেন। সভায় উপস্থিত ছিলেন মন্ত্রীবর্গ, সিনিয়র কমান্ডার বৃন্দ, আলিম ও শায়েক বৃন্দ। সবাইকে অকপটে মতামত জ্ঞাপনের জন্য অনুরোধ করা হয়। কেউ কেউ অনতিবিলম্বে চূড়ান্ত হামলা হানার পরামর্শ দেন। অন্যথায় ফলাফলহীন দীর্ঘ অবরোধে সৈনিকদের মাঝে হতাশা ছড়িয়ে পড়তে পারে। কেউ বা ভিন্ন পরামর্শ রাখেন। পরামর্শ সভায় আলোচনার সারমর্ম দুটি পয়েন্টে উপস্থাপন করা যায়। ১. সুলতানের উজির খলিল আগার পরামর্শ। খলিল আগা ছিলেন সুলতানের পিতার উজির। জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতার কল্যাণে তিনি তরুণ সুলতানের মন্ত্রণা পরিষদে জায়গা পান। অনেকে তার বিরুদ্ধে বাইজেন্টাইন প্রীতির অভিযোগ তুলেছিল। সুলতান তার সাথে খুব একটা সম্পৃক্ত হতেন না, তবে অভিজ্ঞতার কারণে তাকে স্বপদে বহাল রেখেছিলেন। খলিল আগার প্রস্তাবের সারমর্ম হল প্রাকৃতিক প্রতিরক্ষা, প্রয়োজনীয় সরঞ্জামের অব্যাহত সরবরাহ এবং গ্রিক ও লাতিনোদের ঐক্যের কারণে এই মুহূর্তে কনস্টান্টিনোপল জয় করা সম্ভব নয়। সুলতানের পিতা, দাদা ও পূর্বপুরুষ অনেক চেষ্টা করেও এই শহর জয় করতে পারেনি। তাছাড়া কনস্টান্টিনোপলের পতন হতে দেখলে খ্রিস্টান জগৎ নীরব থাকবে না। অতএব প্রজাদের শান্তিতে থাকতে দিন। জেনুয়ান ও তার প্রতিবেশী ভেনেসিয়ানরা তো আপনার প্রতি বন্ধু ভাবাপন্ন, সুতরাং তাদের শত্রু বানাবেন না। অন্য খ্রিস্টান জাতিগুলোর মাঝে ক্রোধের সঞ্চার করবেন না। শক্তিতে আপনি মহীয়ান, যুদ্ধ নয়, শান্তির সময়ে আপনি তা আরও বাড়িয়ে নিতে পারবেন। যুদ্ধের সমাপ্তি সব সময় অনিশ্চিত।
বিপর্যয় প্রায়শই সমরের সঙ্গী হয়ে থাকে, তাই উত্তম হবে কিছুদিনের অভিযান স্থগিত রাখা, যাতে তুর্কিদের শক্তি বৃদ্ধি পায়। বিনিময়ে সম্রাটের কাছ থেকে বার্ষিক 70,000 স্বর্ণমুদ্রা কর দাবি করা যেতে পারে। হয়তো ভবিষ্যতে সহজেই নগর জয় করা সম্ভব হবে। ফ্লোরেন্সের বণিক টেডালডি, যিনি অবরোধের সময় কনস্টান্টিনোপলে অবস্থান করছিলেন, উল্লেখ করেছেন খলিল পাশার পরামর্শে প্রভাবিত হয়ে সুলতান অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলেছিলেন। বিকল্প হিসেবে তার অর্জনের স্মারক হিসেবে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে চেয়েছিলেন। তবে জাগনুস পাশার পরামর্শে সুলতানের মনোভাব পরিবর্তিত হয়। জাগনুস পাশা আলবানির পরামর্শ। আলবেনীয় বংশোদ্ভূত জাগনুস বা জাগান পাশা আলবানি একজন নৌ মুসলিম হলেও জিহাদের ময়দানে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। তাই সুলতানের বিশ্বস্ততা অর্জন করে তিনি অনিয়মিত বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ লাভ করেছিলেন। খলিল আগা ও তার মাঝে সুপ্ত ঈর্ষা ও তীব্র প্রতিযোগিতা ছিল। তিনি বলেন, কেউ সুলতানের বিরাট শক্তির সামনে দাঁড়াতে পারবে না, তাই গ্রিকদের উপর হামলা জোরদার করতে হবে। তাদের রসদ ইতিমধ্যে শেষ হয়ে এসেছে, কামান হামলায় প্রাচীর অতিক্রম করা সম্ভব। অতএব খলিলের উচিত হবে না কুপরামর্শ দিয়ে সুলতানকে বিভ্রান্ত করা, যেন আমরা বিভক্ত। ভেনিস ইতিমধ্যে মিলানের ডিউকের আক্রমণের শিকার, অতএব কেউ তাদের সাহায্য করতে আসবে না। তুর্কি বাহিনীর থ্রাসিয়ান কমান্ডের প্রধান তুরাহান জাগনুস পাশাকে সমর্থন করে সুলতানকে অভিযান অব্যাহত রাখার পরামর্শ দেন। সেনা কমান্ডারগণও জাগনুস পাশা ও তুরাহানকে সমর্থন করেন। এ প্রস্তাব আলিমদের সমর্থন লাভেও ধন্য হয়। বিশেষত শাইখ শামসুদ্দিন ও শাইখ আহমদ আল কুরানি সৌৎসাহে অভিযানের প্রস্তাব সমর্থন করেন। সকলের মতামত অবহিত হয়ে সুলতান মন্ত্রণা সভার সমাপ্তি ঘোষণা করেন। অপেক্ষমান উৎসুক জনতা জানল চূড়ান্ত অভিযান অত্যশূন্য। 29 মে চূড়ান্ত হামলা সিদ্ধান্ত হয়। তার পূর্বে সৈনিকদের উপর পরপর 3 দিন সিয়াম পালনের নির্দেশ দেন সুলতান। উদ্দেশ্য ছিল তাদের মন পবিত্র করা ও সংকল্প দৃঢ় করা। তিনি নিজে যান গোল্ডেন হর্নের নিকটবর্তী মর্মর সাগরের তীরে নগর প্রাচীর নিরীক্ষা করতে। কামানের গোলায় ক্ষতিগ্রস্ত প্রাচীরের সর্বাধিক নাজুক পয়েন্টগুলো তিনি পরখ করে দেখেন। তারপর কামান বাহিনীর আর্টিলারি কমান্ডারকে লিকোস উপত্যকার সন্নিকটে নিবিড়ভাবে গোলা নিক্ষেপের নির্দেশ দেন। অতঃপর ব্যাপক অভিযানের জন্য হুজুম অর্থাৎ সৈন্য নিবাস সম্পন্ন করেন। সৈনিকদের মনোবল চাঙ্গা ও অটুট রাখার জন্য সুলতান আকস্মিক দেখা দিয়ে তাদের উৎসাহ দেন। তাদের মাঝে আত্মোৎসর্গের প্রেরণা ও বিজয়ের আশা জাগিয়ে তোলেন। তিনি বলেন, যুদ্ধে সাফল্যের পূর্ব শর্ত 3টি: বিজয়াকাঙ্ক্ষা, অপমানের লজ্জা এবং সেনাপতির আনুগত্য। জেনোয়াবাসী যুদ্ধে সম্পৃক্ত না হওয়ার প্রতিশ্রুতি দিলে অবরুদ্ধ শহরে কোনরূপ সাহায্য প্রেরণ করা থেকে তাদের বিরত থাকতে বলেন সুলতান। তবে যুদ্ধে জেনোয়ার কোনো ক্ষতি হলে তার ক্ষতিপূরণ প্রদানের ওয়াদা করেন। তারপর সৈনিকদের মাঝে ঘোষণা দেন, শহরটি 3 দিনের জন্য উন্মুক্ত থাকবে, তবে শহরের স্থাপনা ও প্রাচীর ধ্বংস করা যাবে না। গনিমতের প্রতিশ্রুতি সৈনিকদের আগ্রহ ও প্রতিজ্ঞা আরও বাড়িয়ে দেয়। তবে শৃঙ্খলা রক্ষার ব্যাপারেও সুলতান তাদের সতর্ক করেন। যুদ্ধের ময়দানে কমান্ডারের পূর্ণ আনুগত্য যেন বজায় রাখে, কেউ যেন অনুমতি ব্যতীত স্বস্থান ত্যাগ না করে। শৃঙ্খলা ভঙ্গের শাস্তি সম্পর্কেও তিনি সৈনিকদের হুঁশিয়ার করে দেন। 27 মে রাতের বেলায় সুলতানের নির্দেশে পুরো ক্যাম্প জুড়ে বাতি জ্বালানো হয়। বর্ষাগ্রেও জ্বালানো হয় শত শত মশাল। বিরাট অগ্নিশিখা প্রজ্বলিত হয় আর কুণ্ডুলি পাকিয়ে ধোঁয়া ওঠে আকাশে। সাথে সাথে ব্যাপক শরগোল, তবলা ও দামামা বেজে ওঠে। ফলে সৃষ্টি হয় এক অসাধারণ দৃশ্য। বাইজেন্টাইন ইতিহাসবিদ ডুকাস এ দৃশ্যের বিবরণ দিয়ে লেখেন, জলে ও স্থলে বিস্তৃত সেই আগুনের আলো যেন কনস্টান্টিনোপল, জেনোয়া তথাকার নৌযান ও স্কুটারির পশ্চাতে নোঙররত জলযানের উপর সূর্যের চেয়ে বেশি উজ্জ্বল হয়ে প্রতিভাত হয়। জলের পৃষ্ঠতল
এমনভাবে ঝলমল করে তা যেন বজ্রের ঝলকানিতে চমকিত। তুর্কি শিবিরে আগুন লেগেছে মনে করে প্রথমে খুশি হয়েছিল কনস্টান্টিনোপলবাসী, কিন্তু প্রকৃতি বিষয় বুঝতে পেরে অচিরেই তাদের আনন্দ পরিণত হয় বিষাদে। সার্বিক প্রস্তুতির তত্ত্বাবধানে কেটে যায় সুলতানের পরের দিন। এক ফাঁকে তিনিও প্রাচীর নিরীক্ষা করে আসেন। বাশাকতাসে তুর্কি নৌবাহিনীর সদর দপ্তর পরিদর্শন করে আমিরুল বাহর হামজা পাশা সমভিব্যহারে সর্বাত্মক আক্রমণে নৌবহরের সকল জাহাজ যেন অংশ নেয় তা নিশ্চিত করার নির্দেশ দেন। সুলতান আরও নির্দেশ দেন ওয়ার ফ্রিগেটের একাংশ যেন মর্মর সাগর সংলগ্ন নগর প্রাচীরের কাছে মোতায়েন করা হয়, যাতে যোদ্ধারা প্রয়োজনে নৌযান ব্যবহার করে প্রাচীর পাড়ি দিয়ে শহরে প্রবেশ করতে পারে। সর্বাত্মক অভিযানের নৈকট্য বুঝতে পেরে সম্রাট কনস্ট্যান্টাইন মহা প্রার্থনা সভার আয়োজন করেন। শহরে বিরাট এক শোভাযাত্রা বের হয়, যাতে অর্থোডক্স ও ক্যাথলিক ধর্মগুরু, শিশু, নারী ও পুরুষরা অংশ নেয়। শহর প্রদক্ষিণকালে ঈশ্বরের করুণা লাভের আশায় তারা কুমারী মাতা মেরির পবিত্র স্মৃতিচিহ্ন বহন করে। সকরুণ রোদনে বিষাদময় ধর্মগীতি, হে ঈশ্বর আমাদের উপর দয়া করো, এটি ছিল তাদের স্লোগান। ঈশ্বরের কাছে তাদের একমাত্র প্রার্থনা ছিল তিনি যেন ধ্বংসের হাত থেকে তাদের রক্ষা করেন এবং বিপদ থেকে উদ্ধার করেন। নগর প্রদক্ষিণ শেষে শোভাযাত্রা যায় প্রাচীরের দিকে। যাজক ও পুরোহিতরা কুমারী মাতা মেরির প্রতিকৃতি নিয়ে রোমানাস গেটের কাছে প্রাচীরের উপর আরোহণ করেন। এ সময় পুরো সমাবেশে বিরাজ করছিল পিনপতন নীরবতা। পারিষদ বেষ্টিত হয়ে সম্রাট কনস্ট্যান্টাইন উপস্থিতিকে সম্বোধন করে ভাষণ দেন। জনগণকে তিনি ধৈর্য ধারণ ও মাতৃভূমির জন্য আত্মোৎসর্গ করার আহ্বান জানান। তারপর জেনোয়ান ও ভেনিসিয়ানদের দিকে ফিরে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তাদেরও মাতৃভূমির স্বাধীনতা ও খ্রিস্টধর্ম রক্ষায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। সিংহাসনের মর্যাদা রক্ষায় আমৃত্যু লড়াই করার প্রত্যয় ঘোষণা করেন সম্রাট। অত্যন্ত মর্মস্পর্শী ভাষণ শেষ করে সম্রাট কান্নায় ভেঙে পড়েন। উপস্থিতির মধ্যে এমন কেউ ছিল না যার চোখ অশ্রুসিক্ত হয়নি। সর্বসাধারণের কাছে মনে হয় পৃথিবীর আয়ু শেষ হয়ে এসেছে। করুণ রোদনে তারা তুর্কিদের বিরুদ্ধে লড়াইয়ে ঈশ্বরের সাহায্য কামনা করে, কারণ তারা তার প্রিয় বান্দাদের উপর নির্মম অত্যাচার চালিয়েছে। ওই দিন সন্ধ্যায় আয়া সোফিয়ায় মহাপ্রার্থনার আয়োজন করা হয়। প্রসিদ্ধ গির্জায় এটি ছিল সর্বশেষ প্রার্থনা। প্রার্থনার সময় কেমন পরিবেশ সৃষ্টি হয়েছিল তা সহজেই অনুমেয়। ফ্রান্টেজ লিখেছেন, কান্না ও রণাজারির বিবরণ কে দিবে? সেই পরিবেশে এমনকি কাষ্ঠ ও প্রস্তর নির্মিত মানুষও কান্না সংবরণ করতে পারত না। 29শে মে মঙ্গলবার প্রথম প্রহরে সর্বব্যাপী আক্রমণ শুরু হয়, যেটাকে বলা হয় হুজুমে আম। বেজে উঠল যুদ্ধ ঘোষণাকারী নাগারা। তুর্কি ডঙ্কার আওয়াজ শুনে কনস্টান্টিনোপলের গির্জায়ও বেজে ওঠে ঘণ্টার ধ্বনি, কিন্তু তা কেবল শহরবাসীর ভয় বাড়িয়ে দেয়। অনেকে ত্রস্ত পদে আশ্রয় নেয় গির্জায়। পূর্ব পরিকল্পনা অনুসারে অটোমান বাহিনী জলে ও স্থলে যুগপদ হামলা চালায়। সুলতান তার বাহিনীকে কয়েক ভাগে বিভক্ত করেন। প্রথম অংশে ছিলেন রোমেলি যোদ্ধারা, যাদের সাথে যোগ দিয়েছিলেন জার্মান, হাঙ্গেরি, গ্রিক ও ইতালির খ্রিস্টান যোদ্ধারা। এই গ্রুপের একেবারে সামনের কাতারে ছিল তরুণ স্বেচ্ছাসেবী যোদ্ধারা। অগ্রসরমান দলটি প্রাচীর হতে এক তীরের দূরত্বে পৌঁছে থামে। তারপর শুরু হয় বৃষ্টির ন্যায় তীর নিক্ষেপ। ওদিকে আর্টিলারি বাহিনী কামান থেকে অনবরত গোলা নিক্ষেপ করছিল প্রাচীরে। প্রতিরোধকারীরাও প্রতিরোধ করছিল সমান তালে। এরপর আসে তুর্কি বাহিনীর দ্বিতীয় দল। অব্যাহত তীরবৃষ্টির নিচেই তারা প্রাচীরে অনেকগুলো সিঁড়ি স্থাপন করে, কিন্তু বাইজেন্টাইন যোদ্ধারা নিরবিচ্ছিন্নভাবে প্রস্তর নিক্ষেপ করতে থাকায় সিঁড়ি উল্টে বহু তুর্কি সৈন্য ভূপাতিত হয়।
অনেকে মারা যায়, কিন্তু এতেও তারা দমে যায় না। সিঁড়ি দিয়ে প্রাচীর পার হওয়ার জন্য তারা অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যেতে থাকে। এভাবে 2 ঘন্টা লড়াই চলার পর সুলতান যুদ্ধ থামানোর নির্দেশ দেন। তুর্কি সৈন্যদের পশ্চাদসরণ দেখে বাইজেন্টাইন সৈন্যদের মাঝে একটু শৈথিল্য আসে, আর তখনই সুলতান তার বাহিনীর দ্বিতীয় দল তথা আনাতোলিয়ান কমান্ডকে একই পয়েন্টে অভিযান চালানোর নির্দেশ দেন। সম্রাট কনস্ট্যান্টাইন তার প্রতিরক্ষা রেখার নড়বড়ে অবস্থা উপলব্ধি করতে পারেন। তারপরও জিওভান্নি ও তার বর্মধারী সৈনিকরা গোলা ও তীরের সাহায্যে প্রাণপণ প্রতিরোধ চালিয়ে যান। তুর্কিদের বেশ কিছু সিঁড়ি রোমানরা এমনভাবে উল্টিয়ে দেয় যে বহু তুর্কি সৈনিক তার নিচে চাপা পড়ে। তারপর সুলতান আবারও পদাতিক বাহিনী সরিয়ে আর্টিলারিকে কামান দাগাতে বলেন। এবার প্রাচীরের আরও কাছ থেকে জিওভান্নি বাহিনীর উপর গোলা ফেলা হয়। ঘন ধোঁয়ার নিচে তুর্কি সৈন্যরাও ঝাঁপিয়ে পড়ে, কিন্তু প্রতিরোধ যোদ্ধারা অটল পাহাড়ের ন্যায় অনড় হয়ে থাকেন। ওদিকে সাগরেও চলছিল লড়াই। অ্যাডমিরাল হামজা পাশার নেতৃত্বে তুর্কি নৌবাহিনীর প্রধান অংশ অবস্থান করছিল মর্মর সাগরে। গোল্ডেন হর্নেও ছিল কিছু তুর্কি যুদ্ধযান। তুর্কি জাহাজের পাটাতন থেকে মই লাগিয়ে এবং প্রাচীরে আংটাযুক্ত দড়ি লাগিয়ে প্রাচীর অতিক্রমের চেষ্টা করছিল নৌসেনারা। ওদিকে বাইজেন্টাইন সৈনিকরা আগুয়ান তুর্কি সৈনিকদের উপর তীর, বর্ষা ও গরম তেল নিক্ষেপ করছিল। সত্যিকার অর্থে এটি ছিল একটি প্রাণান্তকর লড়াই। একদিকে রোমানরা মাতৃভূমি রক্ষার্থে জানবাজি রেখে প্রতিরোধ গড়ে তুলেছিল, অপরদিকে বহুবার ব্যর্থ হওয়ার পর তুর্কিরা এবার সফল হওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। শহরের উত্তর দিক দখলের চেষ্টা করছিলেন কারাজা বেগের বাহিনী। তার সৈনিকদের প্রবল আক্রমণে বাইজেন্টাইন সৈন্যরা পশ্চাদপসরণে বাধ্য হয়, কিন্তু কিছু সৈনিক নগর প্রাচীর পার হয়ে কনস্ট্যান্টিনোপলে প্রবেশ করতে সমর্থ হয়। হাতাহাতি লড়াইয়ে বহির্প্রাচীরের এই অংশের প্রতিরক্ষায় নিয়োজিত বাইজেন্টাইন কমান্ডার নিহত হলে তার অধীনস্থ সৈন্যরা পালিয়ে যায়। তারপর ভাঙা প্রাচীরের ছিদ্রপথে তুর্কি যোদ্ধারা প্রবল স্রোতের বেগে শহরে ঢুকতে শুরু করে। তুর্কি বাহিনীর জেনেসারি সৈন্যরা এতক্ষণ অব্যবহৃত ছিল, তাদের ব্যবহার করা হয়নি। শহরে প্রবেশের একটি পথ উন্মুক্ত হওয়ায় সুলতান তাদের এদিক দিয়ে শহর অভিমুখে মার্চ করার নির্দেশ দেন। স্রোতের বেগে জেনেসারি সৈন্যরা লিকুস উপত্যকার দিকে ধেয়ে যায়। তাকবীর ধ্বনি দিয়ে তারা অন্তঃপ্রাচীরের দিকে এগিয়ে যায়। জেনেসারিদের একটি দল শহরে পৌঁছে রোমান সাম্রাজ্য ও ভেনেসিয়াস পতাকা নামিয়ে অটোমান পতাকা লাগিয়ে দেয়। এদিন প্রত্যুষে বাইজেন্টাইন বাহিনীর চিফ কমান্ডার জিওভান্নি গিউস্টিনিয়ানির গোলার আঘাতে গুরুতর আহত হয়। সেই জিওভান্নি তুর্কিদের গোলার আঘাতে গুরুতর আহত হয়। কাউকে স্থলাভিষিক্ত না করে এবং সম্রাটের অনুরোধ উপেক্ষা করে তিনি শল্য চিকিৎসকদের সেবা নেয়ার জন্য জাহাজের উদ্দেশ্যে রওনা করেন। তার জন্য নগরের একটি তোরণ খুলে দেয়া হলে সে পথে যেমনইভাবে তুর্কিরা শহরে প্রবেশের সুযোগ পায়, তেমনইভাবে হতোদ্যম গ্রিক সৈন্যরাও পালিয়ে যায়। গোল্ডেন হর্নের শেকলের পেছনে নোঙর করা নিজস্ব জাহাজে গিয়ে যখন জিওভান্নি শুনতে পান কনস্ট্যান্টিনোপল তুর্কি সৈন্যের ছয় লাভ হয়ে গেছে, তখন তার অনুসরণকারী সৈনিক ও নাবিকদের ফিরে আসার আদেশ দিয়ে ঢাক পেটানোর আদেশ দেন। তারপর চিনোস দ্বীপে পালিয়ে যান। সেখানে হয়ে আঘাতের প্রভাবে অথবা মনস্তাপে তার মৃত্যু হয়। সেখানে গিয়ে হয়তো আঘাতের কারণে অথবা মনস্তাপে তার মৃত্যু হয়। যদিও কনস্ট্যান্টিনোপলের প্রাচীরের অভ্যন্তরে তলোয়ার হাতে লড়াই করে গৌরবের মৃত্যুবরণ করার সুযোগ এসেছিল তার সামনে, কারো মতে যাত্রাপথেই তার মৃত্যু হয়। তবে হাসলাক লিখেছেন ওই দ্বীপে এখনও তার সমাধি বিদ্যমান রয়েছে। কমান্ডার ইন চিফ জিওভান্নি গিউস্টিনিয়ানির যখন আহত অবস্থায় পালিয়ে যাচ্ছিলেন, তখন সম্রাট উজ্জীবনী ভাষণে তাকে ফেরাতে চেয়েছিলেন, কিন্তু সে কথায় কর্ণপাত না করে জেনুয়ান অভিযাত্রী পালিয়ে যান। এতে সাধারণ সৈনিকদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে। তারা বিশৃঙ্খল অবস্থায় পালাতে থাকে।
এমতাবস্থায় রাজধানীর পতনের ব্যাপারে সম্রাট নিশ্চিত হন। গ্রেফতার হওয়ার লজ্জা এড়ানোর জন্য তিনি চিৎকার দিয়ে বলেন, ঈশ্বরের দোহাই, আমার জওয়ান সৈনিকদের মাঝে এমন কি কেউ নেই যে আমার তরবারি দিয়ে আমার জীবনের সমাপ্তি টানবে? কিন্তু তাকে ফেলে সবাই পালিয়ে যায়। এক পর্যায়ে দুজন তুর্কি যোদ্ধার আঘাতে সাধারণ সৈন্যের মতো মৃত্যু হয় সর্বশেষ বাইজেন্টাইন সম্রাট একাদশ কনস্ট্যান্টাইন ড্রাগাসেসের। সম্রাট নিহত হওয়ার পর তুর্কি অগ্রযাত্রায় আর কেউ বাধা হতে পারল না। ঢেউয়ের ন্যায় তুর্কিরা আছড়ে পড়তে থাকে কনস্ট্যান্টিনোপলে। ওদিকে সমান তালে চলছিল নৌযুদ্ধ। কনস্ট্যান্টিনোপল যখন তুর্কি সৈন্যের ছয়লাভ, তখনও পোতাশ্রয় রক্ষাকারী শিকলের নিয়ন্ত্রণ ছিল ইতালীয় যুদ্ধতরীর হাতে। কিন্তু নগরের পতন দেখে প্রতিরোধ নিরর্থক জেনে তারা পিছু হটে। ওই সময় সমুদ্র তীরে সহস্র পলায়নপর মানুষের ভিড়। সেই তুলনায় নৌযানের সংখ্যা অনেক কম। তাই ভেনেসিয়ান জাহাজগুলো যতটা সম্ভব স্বদেশী শরণার্থী বহন করে পালিয়ে যায়। হুড়ুহুড়ি করে ছোটা নৌকায় আরোহণ করতে গিয়ে নৌযান উল্টে অনেকে ডুবে মারা যায়। এমন বিহ্বল পরিস্থিতিতে যেমনটা হয়, প্রতিটি মানুষ কোনরূপ শৃঙ্খলা ছাড়াই যে যেদিকে পারে ছুটে পালায়। এমনকি সুলতানের বারংবার প্রতিশ্রুতির উপর আস্থা না রেখে অনেক জেনোয়ান মূল্যবান সম্পদ নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যায়। এভাবে যুদ্ধ ও লড়াইয়ের পূর্ণ ৫৪ দিন পার হওয়ার পর সুরক্ষিত বাইজেন্টাইন রাজধানীর পতন হয় এমন এক বীর সুলতানের হাতে, যার বয়স মাত্র ২৩। এই তরুণ উসমানী সুলতান মুসলমানদের বহুদিনের আরাধ্য এক স্বপ্ন বাস্তবায়ন করেন। কনস্ট্যান্টিনোপল জয়ের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছিলেন ৮০০ বছর আগে। এই দীর্ঘ সময়ে বহু মুসলিম শাসক রাসূলের সেই সুসংবাদ বাস্তবায়নের গৌরব অর্জনের লক্ষ্যে কনস্ট্যান্টিনোপল জয়ে সচেষ্ট হয়েছিলেন, কিন্তু তারা সবাই ব্যর্থ হন। অবশেষে ৮০০ বছর পর এক তরুণ সুলতানের মাধ্যমে আল্লাহ তাআলা সেই সুসংবাদ বাস্তবায়িত করেন। কনস্ট্যান্টাইন দ্য গ্রেট বাইজেন্টিয়ামে যে রাজধানী স্থাপন করেছিলেন, সেই রাজধানী ও সাম্রাজ্যের পতন হয় সর্বশেষ কনস্ট্যান্টাইনের পরাজয়ের মধ্য দিয়ে। তুর্কি সৈন্যের ছয়লাভ। বাইজেন্টাইন সাম্রাজ্যের বিস্মৃত রাজধানী কনস্ট্যান্টিনোপলের বহির্প্রাচীর ও অন্তঃপ্রাচীরের প্রতিরক্ষাব্যূহ ভেঙে পড়ার পর তুর্কি সৈন্যরা বানের স্রোতের বেগে চারদিক থেকে প্রবেশ করতে থাকে। নগরবাসী প্রথমে ভয়ই পেয়েছিল। সম্রাট ও তার দেহরক্ষীরা নিহত হয়েছেন। অভিজাত ও নেতৃস্থানীয় ব্যক্তিদের অনেকে মারা পড়েছেন। কেউ কেউ নিজের গায়ের চামড়া নিয়ে পালিয়েছে। দুঃখ বেদনা ও হতাশায় অনেকে মারা যায়, কেউ বা আত্মহত্যা করে। হুড়ুহুড়ে করে বন্দরের দিকে পালাতে গিয়ে বহু মানুষ, বিশেষত নারী ও শিশু পদদলিত হয়েও মারা যায়। অনেকে ভাগ্যের হাতে নিজেকে সমর্পণ করে অজানা ভবিষ্যতের প্রতীক্ষায় পড়ে থাকেন। বহু নারী পুরুষ ও শিশু আশ্রয় নেয় আয়া সোফিয়ায়। তাদের আশা ছিল সাধু সন্তরা তাদের বাঁচাবেন, দেবদূতরা এগিয়ে আসবেন বিধর্মী দলনে। গির্জায় প্রবেশের পর তার আর দরজা বন্ধ করে দিয়ে যিশু ও মাতা মেরির কাছে প্রার্থনা করতে থাকে। তাদের নিশ্চিত বিশ্বাস ছিল উসমানী তুর্কিরা অত্যন্ত নিষ্ঠুর জাতি, পরাজিতদের নিষ্ঠুরভাবে হত্যা করে। তাদের এমন ধারণা ও বিশ্বাসের যুক্তিসঙ্গত কারণ ছিল। বিজয়ী বাহিনী বিজিতদের সাথে কেমন আচরণ করে তা তাদের অজানা নয়। ২৫ শতাব্দী আগে স্বজাতির ক্রুসেডাররা কনস্ট্যান্টিনোপল দখল করে যে ধ্বংসলীলা ও লুটপাট চালিয়েছিল তা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তারা শুনে এসেছে। তুর্কিরা তো বিধর্মী, অতএব তাদের পক্ষ থেকে আরও নিষ্ঠুর ও নির্মম ব্যবহারের আশঙ্কা অযৌক্তিক ও অবান্তর নয়। তুর্কি সৈন্যরা শহরে প্রবেশ করে। ইতোমধ্যে ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়েছে। দুই পক্ষেই বহু মানুষ নিহত হয়েছে। শহরে প্রবেশের পর তারা অবশিষ্ট প্রতিরোধ পকেটগুলো ধ্বংস করে।
কাজটি মোটেও সহজ ছিল না, কারণ অনেক যোদ্ধা ও সাধারণ নাগরিক প্রাচীর থেকে পালিয়ে এসে ঘরের ছাদে বা গলির মুখে লুকিয়ে তুর্কি সৈন্যদের উপর তীর বর্ষা, কাষ্ঠখণ্ড, পাথর ও আগুনে গোলা নিক্ষেপ করছিল। তাই শহরে প্রবেশের পরও মুসলিমদের শত্রু নিধন অব্যাহত রাখতে হয়। পূর্ব ঘোষণা অনুসারে শহরটি 3 দিন হালাল ছিল। এ সময়ে তুর্কিরা বহু গনিমত লাভ করে এবং অনেক নারী পুরুষকে বন্দী করে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, একটি সর্বাত্মক যুদ্ধের পর বিজিত নগরে কম বেশি ধ্বংসলীলার চিহ্ন বিদ্যমান ছিল। অনেক ইউরোপীয় ইতিহাসবিদ যেমন ফায়োডর ইভানোভিচ এরা মনে করেন 1204 সালে ক্রুসেডাররা স্বজাতির শহর কনস্টান্টিনোপল দখলের সময় যে নিষ্ঠুর ধ্বংসলীলার স্বাক্ষর রেখেছিল, সেই তুলনায় 1453 সালের কনস্টান্টিনোপল বিজয়াভিযানে তুর্কিরা যথেষ্ট নম্র ও মানবিক আচরণ প্রদর্শন করেছে। এ সময় সুলতান দ্বিতীয় মুহাম্মদ শহরের বাইরে অবস্থান করে তৃপ্ত নয়নে বিজয় দৃশ্য অবলোকন করছিলেন। সুরক্ষিত নগরী যা বহু বিজেতাকে প্রতিরোধ করেছে, তা আজ তার পদানত। নবীজির বাণী আজ সত্য হয়েছে। কনস্টান্টিনোপলের প্রাচীরে উঠছে তুর্কি নিশান। সৈন্যরা ঘোড়া হাঁকিয়ে তুর্কি পতাকা উড়িয়ে ছুটোছুটি করছে। নয়ন ভরে দৃশ্য উপভোগ করেন সুলতান। ঘনিষ্ঠ সভাসদদের অভিনন্দনে সিক্ত হন তিনি। বিনয়ী ও কৃতজ্ঞ সুলতানের সংক্ষিপ্ত জবাব ছিল, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ শহীদগণকে রহমত করুন, মুজাহিদদের মর্যাদা দান করুন এবং আমার জাতিকে গৌরবান্বিত করুন। কনস্টান্টিনোপলের নাম পরিবর্তন। বিজয়ের পর কনস্টান্টিনোপলের নাম পরিবর্তন করে ইসলামবুল অর্থাৎ ইসলামের নগরী রাখা হয়। কালক্রমে তুর্কি ভাষার প্রভাবে নামটি ইস্তানবুলে পরিণত হয়। এলরিক অবশ্য ভিন্ন তথ্য দিয়েছেন। ত্রয়োদশ শতকে কনস্টান্টিনোপলের নাম হিসেবে আরব এইস্টানপোলিন ব্যবহার করতে শুরু করে আরবরা। এটি মূলত একটি গ্রিক বাক্যাংশ যার অর্থ হয় ইন দ্য সিটি। কয়েক শতাব্দীর প্রচলনের ফলে ধ্বনিগত পরিবর্তন সাধিত হয়ে এইস্টানপোলিন রূপান্তরিত হয় ইস্তানবুলে। এটি মনে করেন এক ধরনের ইতিহাসবিদরা। এবার বিজয়ী সুলতানের নগর প্রবেশের ঘটনা। দ্বিপ্রহরের পর বিজয়ী সুলতান মুহাম্মদ জাঁকজমকপূর্ণ শোভাযাত্রা সহ ঘোড়ায় চড়ে রোমানাস গেট দিয়ে শহরে প্রবেশ করেন। তার সাথে ছিল মন্ত্রীবর্গ এবং জ্যেষ্ঠ সেনাপতিবৃন্দ। শহরের জাঁকজমকপূর্ণ দালান ও প্রাচীন নিদর্শনাদি তাকে বিস্মিত করে। শোভাযাত্রার চারপাশে দাঁড়ানো তুর্কিদের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হচ্ছিল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমাদের সুলতান দীর্ঘজীবী হন, আমাদের সুলতান দীর্ঘজীবী হন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমাদের সুলতান দীর্ঘজীবী হন, আমাদের সুলতান দীর্ঘজীবী হন। মধ্য শহরে পৌঁছে সুলতান থামেন এবং উপস্থিত লোকজনের উদ্দেশ্যে ভাষণ দেন। এই ভাষণে তিনি পরিষ্কার আরবিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদবাহী হাদিসটি উল্লেখ করেন, আর এই গৌরবের অংশ হওয়ায় সবাইকে অভিনন্দিত করেন। তিনি উপদেশ দেন দৃঢ়তা, আমানতদারি, উন্নত চরিত্র ও সদাচরণ এবং শহরবাসীর সাথে নম্র আচরণের, হত্যা ও লুটতরাজ থেকে বিরত থাকার নির্দেশও দেন তিনি। ঐতিহাসিক এই দিন থেকে সুলতান দ্বিতীয় মুহাম্মদ ফাতিহ উপাধিতে ভূষিত হন। আরবি শব্দ ফাতিহ এর অর্থ বিজয়ী। এজন্যই তাকে বলা হয় সুলতান দ্বিতীয় মুহাম্মদ আল ফাতিহ বা সুলতান মেহমেদ দ্য কনকারার। বিজয়ী শোভাযাত্রা এগিয়ে যায় কনস্টান্টিনোপলের প্রধান গির্জা আয়া সোফিয়ার দিকে। কনস্টান্টিনোপলের প্রধান গির্জার অভ্যন্তরে বহু শিশু ও নারী পুরুষ আশ্রয় নিয়েছিল। স্পেনীয় শহরগুলোর পতনের সময় মসজিদে আশ্রয় নেওয়া মুসলমানরা যে আচরণের শিকার হয়েছিলেন, অর্থাৎ তাদেরকে পুড়িয়ে মেরেছিল খ্রিস্টানরা,
এই শহরের খ্রিস্টানদের তেমন অভিজ্ঞতা হয়নি। আশ্রয় গ্রহণকারীদের সাথে কোনরূপ দুর্ব্যবহার না করে সুলতানের আগমনের জন্য অপেক্ষা করতে থাকে বিজয়ী সৈনিকরা। গির্জা ফটকের কিছুটা দূরে সুলতান ফাতিহ ঘোড়া থেকে নামেন। তারপর একটু ঝুঁকে মাটি নিয়ে মাথায় লাগান। ফটকের কাছে গেলে তিনি সকরুণ রোদন ও প্রার্থনার আওয়াজ শুনতে পান। সুলতান সুরক্ষিত প্রধান ফটকের দিকে এগিয়ে যান। তার আগমনের খবর পেয়ে ফটকের দুই পাল্লাই খুলে দেয়া হয়। বিরাট পাগড়ি মাথায় সুলতানকে দেখতে পেয়ে লোকজন ভয়ে কুঁকড়ে যায়। তাদের প্রার্থনা ধ্বনি বন্ধ হয়ে যায়। সবাই অনিবার্য পরিণতির ভয়ে কম্পমান। সুলতান এগিয়ে যান গির্জাবেদির দিকে। সেখানে অর্থোডক্স পুরোহিতরা তার মুখোমুখি হন। ভীত পুরোহিতদের কেউ বা টেবিল ও পর্দার আড়ালে লুকিয়েছিলেন। সুলতান তাদের শুধু অভয় দেন না, বরং সুরক্ষার ওয়াদাও দেন। প্রধান যাজককে নির্ভয়ে পূর্ববৎ প্রার্থনা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। আল্লাহর প্রশংসায় সুলতান আবারও সিজদাবনত হন। তারপর প্রার্থনারত ব্যক্তিদের পরিপূর্ণ নিরাপত্তা সহ নিজ নিজ ঘরে যাওয়ার ব্যবস্থা করেন। অতঃপর সুলতানের নির্দেশে এক মুয়াজ্জিন আয়া সুফিয়ার বেদিতে উঠে আজান দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাচীন ও ঐতিহ্যমণ্ডিত গির্জার বেদিতেই সর্বপ্রথম আজানের আওয়াজ বুলন্দ হয়। সেদিন থেকেই এটি মুসলিম বিশ্বের অন্যতম প্রধান মসজিদে পরিণত হয়। তুরস্ক সরকার কর্তৃক 1934 সালে জাদুঘরে রূপান্তরের পূর্ব পর্যন্ত এটি মসজিদ হিসেবে ব্যবহৃত হয়। তারপর এই তো কিছুদিন আগে প্রেসিডেন্ট এরদোগান এসে এটিকে আবার মসজিদ হিসেবে খুলে দেন এবং সবাইকে নামাজ পড়ার জন্য উন্মুক্ত করে দেন। যাই হোক, তারপর সেদিন সুলতান ঘোষণা দেন এই প্রাচীন স্থাপনা মসজিদে রূপান্তরের অভিষেক হবে পরবর্তী জুমার সালাত আদায়ের মাধ্যমে। সাথে সাথে কাজে লেগে যায় নির্মাণ শ্রমিকরা। ক্রুশ নামিয়ে সেন্ট ও নামদের ছবি অপসারণ করে এবং দেয়ালে চুনকাম করে গির্জাটির অংশীবাদী চিহ্ন দূর করা হয়। এভাবে গির্জাটি মসজিদের উপযুক্ত হয়। যুদ্ধোত্তর পরিস্থিতিতে কনস্টান্টিনোপলের খ্রিস্টান জনসংখ্যা হ্রাস পাওয়ায় এবং মুসলিমদের সংখ্যা বেড়ে যাওয়ায় শহরের অর্ধেক গির্জা মসজিদে রূপান্তর করা হয়, বাকিগুলো গির্জা হিসেবেই বহাল থাকে। এবার সুলতানের গন্তব্য হয় সম্রাটের প্রাসাদ। এখানে তিনি ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখতে পান। সম্রাট একাদশ কনস্ট্যান্টাইন, প্রধান সেনাপতি জিওভান্নি ও গ্র্যান্ড ডিউক লুকাস নোটারাসের পরিণতি সম্পর্কে জানতে চান সুলতান। তাদের মাঝে কেবল নোটারাসকে পাওয়া যায়। তিনি অবরোধের সময় শহরের বেসামরিক প্রশাসনের প্রধান ছিলেন। সুলতান তার সাথে ভালো আচরণ করেন। সুলতানের প্রশ্নের জবাবে তিনি জানান সম্রাটের পরিণতি সম্পর্কে তিনি কিছুই জানেন না, আর জিওভান্নি আহত হয়ে গোল্ডেন হর্নে নোঙর করা এক জাহাজে করে পালিয়েছে, এতটুকুই জানেন। নোটারাস ও তার পরিবার ও সম্পদের নিরাপত্তা প্রদান করে সুলতান। একই সঙ্গে তিনি সম্রাটের সন্ধানে একদল লোককে রোমানাস গেটে এবং আরেক দলকে জিওভান্নির খোঁজে গোল্ডেন হর্নে প্রেরণ করেন। ইতিমধ্যে এক সার্বসৈনিক ধূলি ও রক্তমাখা একটি মস্তক নিয়ে এসে দাবি করে এটি নিহত সম্রাটের মুণ্ড। নোটারাসের সত্যায়নে ফাতিহ নিশ্চিত হন এটি সম্রাট কনস্ট্যান্টাইনের কর্তৃত মস্তক। মৃত সম্রাটের লাশের সাথে এমন আচরণ দেখে সুলতান ব্যথিত হন। যথাযোগ্য মর্যাদায় সম্রাটের দেহ সমাহননের নির্দেশ দেন সুলতান মুহাম্মদ আল ফাতিহ। সর্বশেষ বাইজেন্টাইন সম্রাট কনস্ট্যান্টাইন পরাজিত হয়েছেন বটে, তবে তিনি কাপুরুষ ছিলেন না। সাম্রাজ্য, স্বজাতি ও স্বধর্মের জন্য তিনি জানবাজ সৈনিকের মতো সম্মুখ সমরে লড়াই করে প্রাণ দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে অনেক সম্রাট ও রাজা বাদশার নাম পাওয়া যায় যারা সম্পদের বিনিময়ে
কিংবা শুধু নিজ প্রাণের বিনিময়ে সাম্রাজ্য বিক্রি করেছে, কিংবা জনগণকে বিপদে ফেলে পালিয়ে গেছে। কিন্তু বারংবার অনুরূপ হওয়া সত্ত্বেও সম্রাট কনস্ট্যান্টাইন প্রজাদের ছেড়ে পালিয়ে যাননি। নোটারাসের কাছ থেকে বাইজেন্টাইন প্রশাসনের পদস্থ কর্মকর্তাদের নামের তালিকা সংগ্রহ করেন সুলতান। তারপর সম্রাটের আত্মসমর্পণ না করার কারণ জানতে চান। উত্তরে নোটারাস জানান, ভেনিস ও জেনুয়া সর্বদা সম্রাটকে আত্মসমর্পণ না করতে উৎসাহিত করেছে। তাছাড়া সুলতানের প্রথম উজির খলিল পাশাও পত্র মারফত সম্রাটকে যুদ্ধ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। সমকালীন রোমান ধর্মযাজক ও গ্রিক ইতিহাসবিদদের মধ্যে যারা কনস্টান্টিনোপলের পতনের ইতিহাস লিখেছেন, তাদের প্রায় সকলেই সুলতানের প্রথম উজির খলিল পাশাকে খ্রিস্টানদের বন্ধু হিসেবে চিহ্নিত করেছেন। তাদের বিবরণে দেখা যায়, খলিল পাশার মাধ্যমেই সুলতানের শিবিরের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো বাইজেন্টাইন সম্রাট জানতে পারতেন। তিনি সম্রাটকে প্রতিরোধ যুদ্ধে সুদৃঢ় থাকার পরামর্শ দিয়ে বলতেন, পূর্ববর্তী প্রচেষ্টাগুলোর মতো এবারও কনস্টান্টিনোপল জয়ের প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হবে। চূড়ান্ত অভিযানের পূর্বে আয়োজিত পরামর্শ সভায়ও খলিল পাশা অবরোধ তুলে নেয়ার পরামর্শ দিয়েছিলেন। সম্ভবত এসব কারণে সুলতান ফাতিহের মনে খলিল পাশার বিশ্বস্ততার ব্যাপারে গভীর সন্দেহ তৈরি হয়। বিজয়ের 2 দিন পর 1 জুন খলিল পাশাকে পদচ্যুত ও গ্রেফতার করে এর দিনে পাঠিয়ে দেয়া হয়। পরবর্তী সময়ে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয় এবং 10ই জুলাই তা কার্যকর করা হয়।